হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামসুল আরফিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে মূলত আমি স্টেটমেন্ট অফ পারপোজ কিংবা এসওপি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা নর্থ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কথা চিন্তা করছেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এই বছরের অক্টোবর থেকে 2025 এর যে আবেদন প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং আহ, ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত আহ, আমেরিকা সহ কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা চাইলেই আবেদন করতে পারবেন। যদিও আবেদনের একটা অন্যতম শর্ত হচ্ছে আপনার একটা আইএলটিএস স্কোর থাকতে হবে এবং আইএলটিএস এ কত স্কোর থাকা উচিত সেটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। তো যদি আপনার হাতে আহ, একটা 6.5 আইএলটিএস স্কোর থাকে তাহলে আপনারা এই বছরই যে সময় আছে সেই সময়ে আপনারা চাইলেই আমেরিকার এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তো মূলত সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপোজ বা এসিপি অত্যন্ত পাওয়ারফুল একটা টুল। এবং আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে আপনার এসওপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহ, আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটা যাচাই বাছাই করার জন্য এবং এটি অ্যাডমিশনের অত্যন্ত সহায়ক একটা টুল। আহ, কিন্তু সব এসওপি কি অ্যাডমিশন এনে দিতে পারে? আহ, আমি অনেক শিক্ষার্থী পেয়েছি যাদের সিজিপিএ খুবই ভালো, পাবলিকেশন প্রোফাইল ভালো, বাট দেখেছি যে তারা বড় বড় বিশ্ববিদ্যালয় বা আর 1 ইউনিভার্সিটিগুলো থেকে তারা অফার লেটার পায়নি বা রিজেকশন পেয়েছে। আহ, এবং এমন অনেক শিক্ষার্থী দেখেছি যাদের পাবলিকেশন প্রোফাইল অত ভালো না, রেজাল্ট ভালো না, বাট তারা দুর্দান্ত এসপি লিখেছে এবং বিকজ অফ দ্যাট তারা ফান্ডেড অ্যাডমিশন পেয়ে গেছে অনেক টপ ইউনিভার্সিটি থেকে। তো সেই কারণেই এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজটাকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিয়ে লেখা উচিত। তো আমি এই ভিডিওতে মূলত আলোচনা করতে চাচ্ছি যে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজের স্ট্রাকচার কেমন হয়। আহ, এইটা নিয়ে নির্দিষ্ট কোনো আহ, আমি মনে করি যে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ লেখার নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, কিন্তু আহ, এটাকে বিভিন্নভাবে লেখা যায়। কিন্তু আমি যে স্টাইলে লিখি বা লেখাটাকে আমার কাছে মনে হয়েছে যে দ্যাট মেক্স সেন্স, সেটি আমি আজকে আলোচনায় শেয়ার করতে চাচ্ছি। তো আমি আমার যে অ্যাডমিশনে আমি যখন এসপি লিখি আমি সেটিকে 4টি কিংবা 5টি প্যারায় সাজিয়েছিলাম। এবং প্রথমেই যে ইন্ট্রোডাকশন যে প্যারাটা থাকে সেই প্যারাটা আমি শুরু করেছিলাম, ইট ইজ এ কাইন্ড অফ রিসার্চ প্ল্যান আকারে হাজির করেছিলাম। আপনারা সকলে জানেন যে পিএইচডি কিংবা গ্রাড প্রোগ্রাম মাস্টার্স আমরা যেটাই বলি, এটি মূলত হচ্ছে গবেষণা। এই ডিগ্রি বা প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা যে এখানে আসলে আপনাকে রিসার্চ বা গবেষণা করতে হবে। সো অ্যাডমিশন কমিটি কেন আপনাকে মানে হায়ার করবে বা আপনাকে কেন রিক্রুট করবে? অ্যাডমিশন কমিটি আসলে কি যাচাই বাছাই করতে চায়? অ্যাডমিশন কমিটি আসলে দেখতেই চান যে আপনার আসলে কোনো ইউনিক রিসার্চ প্ল্যান আছে কিনা, যেটা তাদের কাছে, তাদের ফ্যাকাল্টিদের কাছে ইন্টারেস্টিং লাগে কিংবা দ্যাট কুড ক্রিয়েট নিউ নলেজ। তো সেই কারণে আমি মনে করি যে এসওপির ইন্ট্রোডাকশনে একটা রিসার্চ প্ল্যান হাজির করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকের রেসিপি দেখেছি সেখানে অনেকেই ব্রডার জায়গা থেকে বলার চেষ্টা করেন যে তিনি অমুক বিষয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার অমুক বিষয়ে ইন্টারেস্ট আছে। ব্রডার রিসার্চ ইন্টারেস্ট বর্ণনা না করে পার্টিকুলারলি আপনি আসলে ফর এক্সাম্পল পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন পেলে কিংবা মাস্টার্সে অ্যাডমিশন পেলে কি নিয়ে গবেষণা করতে চান, স্পেসিফিক বিষয় সেই বিষয়টাকে ফোকাস করে ইন্ট্রোডাকশন এগোনো ভালো বলে আমার কাছে মনে হয়েছে। সো ইন্ট্রোডাকশন আমি বলবো যে ইউ মাস্ট হ্যাভ এ রিসার্চ প্ল্যান which should be specific and particularistic. Then আপনাকে it is expected that যে আপনি ব্যাখ্যা করবেন যে what is the rationale of doing that research। অর্থাৎ আমরা যখন কোনো গবেষণা করতে চাই সেই গবেষণায় আমরা বলবার চেষ্টা করি, ফর এক্সাম্পল আমি বাংলাদেশের মুভমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এবং সেই মুভমেন্টে নারীদের ভূমিকা, নারীরা কিভাবে তাদের এজেন্সি ক্লেম করেছে সেটি দেখতে চাচ্ছি। আ ইট ইজ ব্রডার অ্যান্ড ইট ইজ অলসো স্পেসিফিক। কিন্তু পার্টিকুলারলি আমি কি ধরনের গবেষণা করতে চাচ্ছি, আমার ফোকাসটা কি
এবং সেটি কেন আমি করতে চাচ্ছি। সো এই গবেষণাটা কেন গুরুত্বপূর্ণ? এটাকে আমরা বলি rationale বা significance of that research। তো সেটি একটা লাইনে বলা and then কি পরিকল্পনা করেছেন? What should be your method of doing this research সেটি বলা। সো introduction এ আমি মনে করি ৩ টি এলিমেন্ট থাকা উচিত। ১ম কথা হচ্ছে কি কাজ করতে চাচ্ছেন? What is your research plan? কেন এই কাজটা গুরুত্বপূর্ণ? rationale of this study and কিভাবে করবেন। এই ৩ টি প্রশ্নের উত্তর দিয়ে দেন আপনার ইন্ট্রোডাকশনে আপনি শেষ করবেন যে এই গবেষণাটা করার জন্য why grad school is important, why a PhD at for example UMass Amherst can help you doing that study. সো ইন্ট্রোডাকশনটা এইভাবে যদি শুরু করেন, ইউ স্টার্টেড উইথ এ রিসার্চ প্ল্যান, দেন আপনি বললেন যে হোয়াট ইজ দ্য রেশনাল অফ দ্যাট রিসার্চ অ্যান্ড হাউ ইউ উইল প্রপোজ conducting that research, what kind of method you want to do, you want to utilize doing that research, and then why grad school, why a PhD that could be helpful doing your research. So this should be introduction. আমি অনেককে দেখেছি যে you started with a story. Story is good, but if it is like যে আপনার story শুধুমাত্র আপনি একটা গল্প বলার জন্য লিখেছেন and there is no connection between all the paras, story just something that could make the committee that yes, he or she or they are vulnerable, they have a story. সো স্টোরি যদি আপনি লিঙ্ক করতে পারেন প্রত্যেকটা প্যারার সাথে দেন ইটস ওকে। বাট স্টোরি শুধুমাত্র বলার জন্য যদি বলতে চান it doesn't make any sense to the admission committee. So you start with a research plan in the introduction, then second প্যারা এবং থার্ড প্যারাতে যেটা আপনি করবেন করা উচিত। সো ইউ স্টার্টেড উইথ এ রিসার্চ প্ল্যান অ্যান্ড সেই গবেষণাটা করার জন্য আপনি গ্রাড স্কুল আসতে চাচ্ছেন। দিস ইজ দ্য এন্ডিং অফ ইউর ইন্ট্রোডাকশন। দেন পরবর্তী প্যারায় আপনাকে আপনার বলা উচিত যে আপনার প্রিভিয়াস একাডেমিক রিসার্চ, টিচিং, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, যত ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের আছে সেই এক্সপিরিয়েন্সগুলো কিভাবে আপনাকে নার্চার করেছে সো দ্যাট ইউ গেইন আইডিয়া অফ ডুইং দিস রিসার্চ। তো আমি যেটা দেখি যে অনেকে আপনারা লুজলি আপনাদের যত ধরনের রিসার্চ, টিচিং এক্সপিরিয়েন্স, ট্রেনিং এক্সপিরিয়েন্স বলেন, বাট দের ইজ নো কানেকশনস। সো গ্রাড স্কুল দেখতে চায় যে এই আপনার একাডেমিক রিসার্চ ট্রেনিং এক্সপিরিয়েন্সগুলো কিভাবে আপনার যে কারেন্ট রিসার্চ সেইটাকে শেপ করেছে। সো ইউ মাস্ট হ্যাভ এ কানেকশনস। সো আপনি এসপিতে চাইলেই আপনারা সবকিছু লিখতে যাবেন না। আপনার রেলিভেন্ট যে ট্রেনিং আর রেলিভেন্ট যে রিসার্চ যেটা আপনার কারেন্ট রিসার্চকে শেপ অ্যান্ড রিশেপ করতে পারে সেই রকম রেলিভেন্ট ট্রেনিং, রিসার্চ অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স আপনারা কানেক্ট করবেন। সো সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারাগ্রাফে আপনারা আপনাদের প্রিভিয়াস একাডেমিক রিসার্চ ট্রেনিং এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করলেন অ্যান্ড হাউ দোজ এক্সপিরিয়েন্স শেপড ইউর কারেন্ট রিসার্চ সেইটার একটা জাস্টিফিকেশন আপনারা দিলেন। থার্ড কিংবা ফোর্থ প্যারা, যদি আপনার এসওপি ৪টা প্যারায় হয় তাহলে থার্ড প্যারা হবে। কিন্তু যদি আপনি এসওপিটাকে ৫টা প্যারাগ্রাফে লিখতে চিন্তা করেন তাহলে আপনার ফোর্থ প্যারার কথা আমি বলছি। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওয়াই এক্স ইউনিভার্সিটি। আপনি কেন পার্টিকুলার অমুক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছেন, হ্যাঁ? সো এইটার অ্যান্সার করতে যে এটা খুবই সিগনিফিকেন্ট। সো ইউ স্টার্টেড উইথ এ রিসার্চ প্ল্যান অ্যান্ড দেন আপনি বললেন যে কিভাবে আপনার প্রিভিয়াস একাডেমিক রিসার্চ ট্রেনিং এক্সপিরিয়েন্স আপনার এই কারেন্ট রিসার্চ প্ল্যানকে শেপ করেছে অ্যান্ড দেন আপনাকে বলতে হবে যে ওকে ওয়াই এক্স ইউনিভার্সিটি, দেয়ার আর আদার ইউনিভার্সিটিস, ওয়াই এক্স ইউনিভার্সিটিস। তো এটা যখন আপনি বলতে যাবেন তখন পার্টিকুলারলি আমরা আহ, উম, মূলত ফোকাস করি কয়েকটা বিষয় আমরা বলার চেষ্টা করি যে কেন আমরা এক্স বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি ইনস্টিড অফ ওয়াই জেড ডাব্লিউ ইউনিভার্সিটি। আমরা প্রথমে যেটা বলি সেটি আমরা প্রথমে যেটি বলি সেটি হচ্ছে যে ওই প্রোগ্রামের কোর্স কন্টেন্ট অ্যান্ড কারিকুলামের কথা। হয়তো বা ফর এক্সাম্পল পিএইচডি ইন সোশিয়োলজি করতে চাচ্ছি ইউমাস অ্যামহার্স্টে, তাহলে ওই প্রোগ্রামের স্পেসিফিক কোনো কোর্স, স্পেসিফিক কোনো রিসার্চ ক্লাস্টার কিংবা কারিকুলাম আছে কিনা যেটি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটির কথা আপনারা বলতে পারেন। পার্টিকুলারলি আমরা যেটা লিখি সেটা হচ্ছে যে ওই ফ্যাকাল্টির ওই প্রোগ্রামের এক বা একাধিক
রিসার্চার বা ফ্যাকাল্টি যাদের কাজের সাথে আপনার যে রিসার্চ প্ল্যান অ্যালাইন করে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এসওপি এসওপির ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে যে আপনারা যে প্রোগ্রামগুলোতে আবেদন করার কথা চিন্তা করছেন সেইখানে আপনাদেরকে মেন্টরিং করার মতো অ্যাডিকুয়েট ফ্যাকাল্টি আছে কিনা। হ্যাঁ, সো এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আহ, আমার ফর এক্সাম্পল আমি সাউথ এশিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু দেখা গেল যে প্রোগ্রামটা আবেদন করছি সেখানে কোনো সাউথ এশিয়ান স্কলার নেই, সেক্ষেত্রে কি আমি আবেদন করব না? অফকোর্স আবেদন করবেন, বাট অ্যাটলিস্ট আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে ফ্যাকাল্টিদের 50% রিসার্চ ইন্টারেস্ট মিলতে হবে। সো হাউ ডাজ ইট অ্যালাইন্স? যেমন ধরেন আপনি রোহিঙ্গা রিফিউজি নিয়ে কাজ করতে চাচ্ছেন, উনি হয়তো বা ফ্যাকাল্টিটা হয়তো বা রোহিঙ্গা রিফিউজি নিয়ে কাজ করেননি, বাট দে হ্যাভ এক্সপিরিয়েন্সেস ওয়ার্কিং উইথ আদার ধরেন ঘেটো কমিউনিটিস অর মার্জিনালাইজ কমিউনিটিস। সেই ক্ষেত্রে দে উড বি এবল টু সুপারভাইজ ইউ। তো অফকোর্স সিমিলার কন্টেস্ট হলে খুবই ভালো, না হলে আপনাদের খেয়াল করতে হবে যে তারা দে দে হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপার্টাইজ টু সাপোর্ট ইউ। সো ওয়াইএক্স ইউনিভার্সিটিতে আপনি কোর্স কন্টেন্ট কারিকুলামের কথা বললেন, স্পেসিফিক রিসার্চ প্ল্যানের কথা বললেন, অ্যান্ড দেন ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টরস অ্যান্ড হাউ দে উইল হেল্প ইউ ডেভেলপিং ইউর ওন রিসার্চ। পাশাপাশি এই অংশে আরেকটা জিনিস মেনশন করা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে উম, বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম ফ্যাকাল্টি আপনাকে কিভাবে হেল্প করবে, পাশাপাশি ইউ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ রিসার্চার, হাউ ইউ উইল কন্ট্রিবিউট, হাউ ইউর প্রেজেন্স উইল কন্ট্রিবিউট দ্য ডিপার্টমেন্ট। সো এখানে বিষয়টা এইরকম যে ইট ইজ এ টু ওয়ে প্রসেস। আপনি যেমন এই বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামে আসলে আপনি যেমন উপকৃত হবেন, আহ, ঠিক তেমনি আপনার প্রেজেন্স কিভাবে ডিপার্টমেন্ট বা প্রোগ্রামটাকে এনরিচ করবে অ্যাজ এ পটেনশিয়াল রিসার্চ, আপনার ইন্টেলেকচুয়ালিটি, আপনার রিসার্চ, সেটিকেও আপনাকে বলতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করা যেতে পারে, যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, সেটি হচ্ছে যে হোয়াট ওয়াজ মিসিং ইন ইউর প্রিভিয়াস একাডেমিক ট্রেনিং, সেটি বলতে পারেন। যেমন আমি বলেছিলাম যে আমি আহ, অমুক বিশ্ববিদ্যালয়ে যেতে চাই বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই রিসোর্স যে টুল দরকার ছিল সেটা আমি আমার প্রোগ্রামে আন্ডারগ্রাড বা মাস্টার্স প্রোগ্রামে সেটা আমি পাইনি। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে অমুক বিশ্ববিদ্যালয় আমাকে সেই রিসার্চগুলো প্রোভাইড করতে পারবে, যেটা আমার কারেন্ট যে রিসার্চ প্ল্যান সেটার জন্য সাপোর্টিভ হবে। তো এক্ষেত্রে আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কি, ওয়াইএক্স ইউনিভার্সিটি, সেখানে আপনারা ইনকর্পোরেট করতে পারেন। ফাইনালি এসওপি আমরা যেটা শেষ করি সেই অংশটা হচ্ছে ফিউচার প্ল্যান ন্যারেট করে, এটাকে আমরা কনক্লুডিং রিমার্কস বলতে পারি। তো সেক্ষেত্রে পার্টিকুলারলি আপনি আপনার যে গবেষণা করলেন, ফর এক্সাম্পল পিএইচডি একটা ডিগ্রি নিলেন কিংবা একটা মাস্টার ডিগ্রি নিলেন, হোয়াট নেক্সট, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? তো সেক্ষেত্রে আমরা আমাদের লং টার্ম ক্যারিয়ার প্ল্যান এবং শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যানের কথা বলি, এবং কিভাবে আমাদের এই মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি আমাদের এই যে ক্যারিয়ার প্ল্যান সেটিকে অ্যাচিভ করতে সাহায্য করে, সেই কথাটা আমাদেরকে লিখতে হবে। এবং অবশ্যই আমি আমি যেটা কনক্লুড যেভাবে আপনারা করবেন, যে এই ক্যারিয়ার প্ল্যানের এক্সিকিউশনটা আপনারা কোথায় করবেন। সো অনেকেই আমরা যেটা সাজেস্ট করি যে আপনারা অবশ্যই বলার চেষ্টা করবেন এসওপিতে যে পিএইচডি ডিগ্রি বা মাস্টার ডিগ্রি শেষ করার পরে আই উইল রিটার্ন ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড দেন মেবি আই আই ক্যান কন্ট্রিবিউট টু একাডেমিয়া। আর কেউ লিখতে পারেন আই ক্যান ডু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, রিসার্চ অর্গানাইজেশন তৈরি করতে পারি, একাডেমিয়া জয়েন করতে পারি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে পারি। দ্যাট কুড বি ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। সো অনেকেই আমরা বলি যে ইউএসএ তে যে সেটেল হবেন সেটা এসওপিতে না লেখা। ইন্টারেস্টিংলি আমি বলবো যে এটা এইভাবে ইউএসএ যে আপনি সেটেল যদি হতে চান সেটা না লেখাটাই উত্তম। যদিও এখানকার একাডেমিয়ারা একাডেমিক বা ফ্যাকাল্টি যারা তারা জানেন যে গ্র্যাড স্টুডেন্টরা যখন আসেন তারা ইউএস এর যে জব মার্কেট সেই জায়গাতেও কম্পিট করতে চান, বাট স্টেটমেন্ট অফ পারপসে সেটি যদি না লিখতে চান, না লেখাটাই উত্তম বলে আমি মনে করি। তো এইভাবে আপনারা এসওপিটাকে সাজাতে পারেন। ইউ স্টার্টেড উইথ এ রিসার্চ প্ল্যান, দেন you narrate how your previous academic, teaching, research, and other experiences, including vocational experience, shaped your current research. And then you have to explain why X University, and then you have to narrate your future career goal. তো আমি মনে করি যে আমার যে সংক্ষিপ্ত আহ, আহ, আমি বলবো যে এসওপি নিয়ে নির্দেশনা,
সেটি আপনাদের অনেকের কাজে লাগবে। পরবর্তীতে আমি চেষ্টা করব অ্যাডমিশনের অন্যতম একটা সহায়ক এলওআর বা লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে কথা বলার জন্য। তো এই পর্যন্তই। আজকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।